হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমরা আলোচনা করতে চলেছি এপিজে আব্দুল কালামের একটি বিখ্যাত লেখা স্ট্রং রুটস। এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার, যেটি 1999 সালে পাবলিশড হয়েছিল 1999, সেই অটোবায়োগ্রাফি থেকেই এই অংশটি নেওয়া হয়েছে এবং যার নামকরণ করা হয়েছে স্ট্রং রুটস। যারা ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, তোমরা এরপরে তোমাদের 12-এর থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে হবে এবং থার্ড সেমিস্টারে তোমাদের এই স্ট্রং রুটস গদ্যাংশটি রয়েছে। এই স্ট্রং রুটস গদ্যাংশ থেকে তোমাদের প্রশ্ন আসবে, তাই আজকের আমি এই স্ট্রং রুটসটি আলোচনা করব। স্ট্রং রুটস এই গদ্যাংশটি আলোচনা করার আগে সবার প্রথমে আমাদের জানা উচিত এপিজে আব্দুল কালাম সম্পর্কে, তাই আমরা খুব সংক্ষেপে এপিজে আব্দুল কালাম সম্পর্কে একটু জানব। দেখো, এপিজে আব্দুল কালামের পুরো নাম, যেহেতু তোমাদের এমসিকিউ কোশ্চেন হবে, তাই অনেক সময় ফুল ফর্ম বা ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম অনেক সময় পরীক্ষা আসতেও পারে। তাই এটাও জেনে রাখবে যে এপিজে আব্দুল কালামের পুরো নাম হচ্ছে আবুল ফকির জৈনুল আবদিন আব্দুল কালাম। ইনি পরিচিত এই শর্ট ফর্মে ডক্টর এপিজে আব্দুল কালাম। আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন 1931 সালে 15 অক্টোবর তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম শহরে একটা মধ্যবিত্ত তামিল পরিবারে। ওনার বাবার নাম ছিল জৈনুল আবদিন, মায়ের নাম আশিয়াম্মা। এই বাবা এবং মায়ের নাম এই অটোবায়োগ্রাফিতে আমরা পাবো। সেখানে আর ভালো করে এই নামের স্পেলিংটা কি হবে সেখানে তোমরা জানতে পারবে। আর কি জানবো, এপিজে আব্দুল কালাম তার ক্যারিয়ার শুরু করেছিল একজন সায়েন্টিস্ট হিসাবে, বিজ্ঞানী হিসাবে। এবং তোমরা সবাই জানো এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত, সবাই চিনত, তাকে বলা হতো মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, ভারতবর্ষের মিসাইল ম্যান। এবং পরবর্তীকালে 2002 থেকে 2007 সাল পর্যন্ত তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন এবং উনি ছিলেন 11তম রাষ্ট্রপতি। ওনার জীবনের সাফল্য অনেক। তিনি 40টা ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি তিনি পেয়েছিলেন। তো তাই নয়, তিনি 1981 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। ঠিক তারপরে 1990 সালে পদ্মবিভূষণও তিনি পেয়েছিলেন। তারপরে 1997 সালে ভারতবর্ষের সবথেকে সম্মানজনক, সবথেকে বড় একটি অ্যাওয়ার্ড, সেটি হচ্ছে ভারত রত্ন, যাকে আমরা বলতে পারি হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, তিনি 1997 সালে পেয়েছিলেন। তাহলে এপিজে আব্দুল কালাম একটি বিশাল বড় চরিত্র, একটা বিশাল বড় ফিগার, ফলে ওনার সম্পর্কে জানার শেষ নেই। আমরা যেহেতু এই গল্পটি পড়তে যাচ্ছি, অটোগ্রাফটি পড়তে যাচ্ছি, তাই ওনার সম্পর্কে সামান্য কিছু জানা প্রয়োজন। এবার জানবো এই যে গদ্যাংশটি স্ট্রং রুটস, এটা নেওয়া হয়েছে কোথা থেকে? নেওয়া হয়েছে এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। এই উইংস অফ ফায়ার এখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে, এটা তোমাদের জানা উচিত। এবারে কিন্তু আমরা আলোচনা করব এই টাইটেলটি সম্পর্কে, স্ট্রং রুটস, এই নামকরণটি বা কেন করা হলো সেই বিষয় কিন্তু আমরা এবারে আলোচনা করব। দেখো, টাইটেলটার দুটো ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে, একটি স্ট্রং আর একটি হচ্ছে রুটস। রুটস মানে কি? শেকড়। এখানে রুটসটা হচ্ছে ডাউন আর স্ট্রংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী। তাহলে এখানে বলছে রুটস আর স্ট্রং, মানে গাছের শেকড় গুলো শক্তিশালী। তাহলে কেন এই টাইটেলটিকে বেছে নেওয়া হলো? দেখো, একটা গাছ সে কিন্তু মাথা উঁচু করে সমস্ত প্রাকৃতিক প্রতিকূল পরিবেশকে জয় করে গাছ কিন্তু
মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। কারণ একটাই কারণ তার রুটসটা অনেক বেশি শক্তিশালী এবং গাছের শেকড় মাটিকে এমন ভাবে আঁকড়ে থাকে যে গাছটি সহজে কিন্তু পড়ে যায় না। অর্থাৎ এখান থেকে এই জিনিসটিকে আলোকপাত করার জন্য এই টাইটেলটিকে বেছে নেওয়া হয়েছে। সেটা হলো যে একটি ছোট্ট শিশু, একটা ছোট্ট মানব শিশু, সে চারিত্রিকভাবে অনেক বেশি ভালো হবে, তার চরিত্র অনেক বেশি প্রশংসনীয় হবে এবং সে জীবনের যে মূল লক্ষ্য সাফল্য অর্জন করা, সেই লক্ষ্যে সে অনায়াসে পৌঁছে যেতে পারবে যদি সেই ছোট্ট শিশুটির বা সেই ছাত্রটির যদি রুটস ভালো হয়। তাহলে আমরা গাছের রুটস আমরা চোখে দেখতে পাই, কিন্তু একটা ছোট্ট শিশু বা একটা ছাত্র বা একটা সন্তানের তার রুটসটা কি, দেখ একটা সেগুলো কিন্তু এখানে একটা বলা হয়, এটা সিম্বলিক, এখানে সিম্বলিক। তাহলে এখানে ট্রিটা হচ্ছে কি একটি চাইল্ড, তাহলে এই ট্রি একটা গাছ একটা শিশুকে সিম্বলাইজ করছে, একটা চাইল্ডকে। আর রুটস, গাছের যে শিকড়গুলো, সেই রুটস গুলো সিম্বলাইজ করছে কি না, সেগুলো হচ্ছে একটা ফ্যামিলি অ্যাটমসফিয়ার, একটা পরিবারের যে পরিবেশটা খুব ভালো হতে হবে, বাবা মাকে খুব শৃঙ্খলা পরায়ণ হতে হবে, সবসময় সন্তানের ভালো দিকটা চিন্তা করতে হবে। আর কি, আর আমরা দেখতে পাচ্ছি যে ফুলফিলমেন্ট অফ বেসিক নিডস, একটা ছোট্ট শিশু সে যদি পড়াশোনা করার জন্য তার যা যা প্রয়োজন এবং তার যেগুলো বেসিক নিডস সেগুলো কিন্তু সেই সন্তানকে সরবরাহ করতে হবে। এইগুলো কিন্তু ভীষণভাবে প্রয়োজন, এগুলোই হচ্ছে রুটস। তাহলে একটা ছোট্ট শিশু তাহলে সে জীবনের সাফল্য অর্জন করবে, তার চারিত্রিক গুণাবলী, সে ভালো গুণ লাভ করবে, মানুষের কাছে তার প্রশংসনীয় হবে। তাহলে তার জন্য কি কি রুটস প্রয়োজন? সেই রুটস গুলো হচ্ছে, এক নম্বর যেটা বললাম যে ফ্যামিলি অ্যাটমসফিয়ারটা ভালো হতে হবে, পরিবারের প্যারেন্টাল কেয়ার, বাবা মার যে যত্নশীল হতে হবে এবং তার যে বেসিক নিডস, যেটা তার যেগুলো প্রয়োজন সেগুলো অতিরিক্ত কিছু নয়, তার যেগুলো প্রয়োজন অর্থাৎ ক্লথিং, তার জামা প্রয়োজন, মেডিসিন প্রয়োজন, তার মেন্টাল সাপোর্ট, মানসিক সাপোর্ট প্রয়োজন, এগুলো কিন্তু ভীষণ করে প্রয়োজন। এখানে তাই রুটস বলতে একটা ছেলের এগুলোকে বোঝানো হয়েছে। তাই দেখো টাইটেলটা কিন্তু ভীষণ ভাবে অ্যাপ্রোপ্রিয়েট। এবার আমরা জানবো যে এখানে কোন কোন রুটস এর কথা এখানে উল্লেখ করা হয়েছে এপিজে আব্দুল কালামের জীবনের। দ্য রুটস অফ ডক্টর এপিজে আব্দুল কালাম হুইচ হেল্পড হিম বিকাম সাকসেসফুল ইন লাইফ। দেখো ডক্টর আব্দুল কালামের যে রুটস কালামকে জীবনে সফল হতে সাহায্য করেছিল সেগুলোর মধ্যে এক নম্বর পয়েন্ট দেখো ফ্যামিলি ভ্যালুস মানে পারিবারিক যে মূল্য। কালামস ফাদার জুনুল আবদিন ওয়াজ আ ওয়াইজ অ্যান্ড স্পিরিচুয়াল ম্যান, মানে কালামের বাবা ছিল একজন জ্ঞানী এবং আধ্যাত্মিক ব্যক্তি। হু টট হিম সিম্পলিসিটি, তার বাবা কালামকে শিখিয়েছিল সরলতা, অনেস্টি, সততা, অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ফেথ, এবং বিশ্বাসের গুরুত্ব। হিজ মাদার্স কাইন্ডনেস, তার মায়ের যে দয়ালু মনোভাব, অ্যান্ড জেনারসিটি, উদারতা, অলসো ইনফ্লুয়েন্সড হিম, তাকে প্রভাবিত করেছিল। দেখো কালাম আজকের জীবনে এত সফল তার প্রধান কারণ তার বাবা মা। এটা এক নম্বর পয়েন্টে আছে ফ্যামিলি ভ্যালুস। তাহলে বাবা কি করত? বাবা তাকে শিক্ষা দিয়েছে সহজ সরল জীবনযাপন করার, তাকে দিয়েছে জীবনে সৎ হওয়ার, এবং তাকে শিক্ষা দিয়েছে বিশ্বাস, সবকিছুকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে, ভালো দিক ভালো মন্দ বিচার বিবেচনা করে সেগুলোকে বিশ্বাস করা। আর তার মার দয়ালু ভাব এবং উদারতা তাকেও প্রভাবিত করেছিল। পয়েন্ট 2, রিলিজিয়াস অ্যান্ড কালচারাল হারমোনি। গ্রোয়িং আপ ইন রামেশ্বরম, এপিজে আব্দুল কালাম রামেশ্বরমে বড় হয়েছে। হি এক্সপেরিয়েন্সড ইউনিটি অ্যামং পিপুল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, এবং সে সেখানে তার একটা অভিজ্ঞতা হয়েছে কি যে বিভিন্ন ধর্মের মানুষ, তাদের মধ্যে যে মেলবন্ধন, তারা যে একসঙ্গে সেখানে মিলেমিশে সবাই থাকতো, এরকম একটা পরিবেশে রামেশ্বরম কিন্তু বড় হয়েছে।
এবং এর ফলে হুইচ এসেপ্ট হিজ ব্রড মাইন্ডেড অ্যান্ড ইনক্লুসিভ আউটলুক, এর ফলে তার মনটা অনেক উদার এবং তার যে দৃষ্টিভঙ্গি একটা ছিল অনেক সার্বিক দৃষ্টিভঙ্গি, সবাইকে নিয়ে চলার যে মানসিকতা তার তৈরি হয়েছিল, মনটা সংকীর্ণ নয়, মনটা অনেক বেশি উদার। এটা কিন্তু সেই এলাকার পরিবেশগত সে একটি গুণ লাভ করে, তাই বলা হচ্ছে এটাও একটা রুট, এটা হচ্ছে রিলিজিয়াস অ্যান্ড কালচারাল হারমোনি। দেখো নেক্সট রুট হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড হার্ড ওয়ার্ক, অর্থাৎ জীবনে অনেক বড় মাপের মানুষ হতে গেলে তোমাকে শৃঙ্খলাপরায়ণ হতে হবে এবং কঠোর পরিশ্রমী হতে হবে। দেখো এপিজে আব্দুল কালাম তার আর্লি লাইফে সে খুব সিম্পল ছিল, হিজ আর্লি লাইফ ওয়াজ সিম্পল বাট ডিসিপ্লিনড। তার জীবনের শুরুটা ছিল খুব সহজ সরল সাদামাটা জীবন, কিন্তু তিনি খুব শৃঙ্খলাপরায়ণ ছিল। হি লার্ন দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক ফ্রম আ ইয়াং এজ, খুব অল্প বয়স থেকে কঠোর পরিশ্রম করার যে মূল্য সেটা কিন্তু তিনি জেনে গিয়েছিলেন, যার ফলে হুইচ হেল্পড হিম ইন হিজ এডুকেশন ক্যারিয়ার, যে ভ্যালুটা কঠোর পরিশ্রম করার যে মূল্য, সেই মূল্যটা তাকে তার জীবনের শিক্ষা অর্জনে সাহায্য করেছিল এবং কেরিয়ারে প্রতিষ্ঠিত হতেও তাকে ভীষণভাবে সাহায্য করেছিল। কালামের জীবনের 4 নম্বর রুট সেটি হলো স্পিরিচুয়াল স্ট্রেংথ, আধ্যাত্মিক শক্তি। হিজ ফাদার্স বিলিভ ইন দ্য পাওয়ার অফ প্রেয়ার অ্যান্ড ইনার পিস, অর্থাৎ কালামের পিতা প্রার্থনা, অর্থাৎ যারা মুসলিম ধর্মের মানুষ যারা নামাজ করে, সেই যে নামাজের কতটা ক্ষমতা সেটা কিন্তু এপিজে আব্দুল কালামের পিতা জুনুল আবদিন ভীষণ বিশ্বাস করতেন। এবং ইনার পিস, যদি ঠিকঠাক ভাবে প্রার্থনা করা যায় বা নামাজ পড়া যায় তাহলে মনের ভেতরে একটি শান্তি ভাব তৈরি হয়, যেটা গেভ কালামকে দিয়েছিল মেন্টাল স্ট্রেংথ, মানসিক শক্তি অ্যান্ড রেজিলিয়েন্স, মানে একটি সহনশীলতা টু ফেস চ্যালেঞ্জ। জীবনে অনেক প্রতিবন্ধকতা, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, তাই সেগুলোকে খুব মানসিক শক্তি এবং সহনশীলতার সঙ্গে মোকাবিলা করতে হবে। এপিজে আব্দুল কালাম এই যে সহনশীলতা অর্জন করেছিল এবং সেটা তার বাবার কাছ থেকে। দেখো 5 নম্বর রুট কি বলছে, কিউরিসিটি আর লার্নিং, প্রচন্ড কৌতূহলী হতে হবে এবং শিখতে হবে। কালাম ওয়াজ অলওয়েজ ইগার টু লার্ন, কালাম সব সময় শেখার প্রতি তার একটা আগ্রহ ছিল। অ্যান্ড হিজ স্ট্রং এডুকেশনাল ফাউন্ডেশন, এবং তার যে শক্তিশালী শিক্ষার যে অর্জন করেছিল, হেল্পড হিম, তাকে সাহায্য করেছিল অ্যাচিভ গ্রেট হাইটস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞানে একটা ভীষণ বড় একটি জায়গা সে দখল করেছিল এবং প্রযুক্তিতেও তার একটা ভীষণ বড় তিনি একটি স্থান অর্জন করেছিলেন। তাহলে বুঝতে পারছো এপিজে আব্দুল কালাম জীবনে যে এত বড় হয়েছে, এত বড় সায়েন্টিস্ট হয়েছে, যাকে ভারতের মিসাইল ম্যান বলা হতো, তার পেছনে কিন্তু তার এই জীবনের এই যে রুটস গুলো ছিল, এই রুটস গুলো যদি কেউ পায়, যদি কোনো সন্তান পায়, তাহলে সেও ভবিষ্যতে কালামের মতো একটি বিশাল বড় ব্যক্তিত্ব হতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা গেল আমাদের ইন্ট্রোডাকশন এই স্ট্রং রুটস গদ্যাংশটির বিষয়ে। এরপরে কিন্তু আমরা টেক্সটের লাইন বাই লাইন আলোচনা করব। I was born into a middle class Tamil family. আমি জন্মগ্রহণ করেছিলাম একটি মধ্যবিত্ত তামিল পরিবারে। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম নামে একটি দ্বীপ শহরে। ইন দ্য আর্টসটওয়াইল মাদ্রাজ স্টেট, আর্টসটওয়াইল মানে হচ্ছে ফরমার, তৎকালীন মাদ্রাজ রাজ্যে, অ্যাকচুয়ালি স্টেট মানে হচ্ছে রাজ্য, যাকে আমরা বলতে পারি ইংলিশে প্রভিন্স, PROVINC, প্রভিন্স। অর্থাৎ এই যে মাদ্রাজ রাজ্য, যেটা এখন তামিলনাড়ু নামে পরিচিত। তাই এপিজে আব্দুল কালাম কি বলছেন, এখন শুরু হয়েছে আই দিয়ে, অর্থাৎ ফার্স্ট পার্সন ন্যারেটিভে, অর্থাৎ এই গদ্যাংশটি লেখা হয়েছে ফার্স্ট পার্সন ন্যারেটিভে, যেহেতু এখানে যে ন্যারেটর আব্দুল কালাম নিজেই। তাহলে আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম ইনটু মিডল ক্লাস তামিল ফ্যামিলি। প্রশ্ন আসতে পারে আব্দুল কালাম কোন পরিবারে জন্মগ্রহণ করেছিল? এটা হচ্ছে তামিল পরিবার।
কেমন পরিবার ছিল? একটা মধ্যবিত্ত পরিবার। কোন শহর? শহরটি হচ্ছে রামেশ্বরম শহর। রামেশ্বরম শহরটি কোথায় অবস্থিত? না মাদ্রাজ রাজ্যে, যেটি বর্তমানে তামিলনাড়ু নামে পরিচিত। ক্লিয়ার? মাই ফাদার, আমার পিতা জৈনুল আবদিন, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন। বলছে আমার পিতা জৈনুল আবদিন হ্যাড নাইদার, ছিল না, মাচ ফর্মাল এডুকেশন। ফর্মাল মানে হচ্ছে প্রথাগত, এডুকেশন মানে শিক্ষা, খুব বেশি একটা প্রথাগত শিক্ষা ছিল না। নর মাচ ওয়েলথ, ওয়েলথ মানে সম্পদ, টাকা পয়সা, মূলধন, খুব বেশি একটা টাকা পয়সাও ছিল না। ডেসপাইট দিজ ডিসঅ্যাডভান্টেজেস, ডেসপাইট মানে কি সত্ত্বেও, দিস এই সকল, ডিসঅ্যাডভান্টেজেস এই সকল অসুবিধার সত্ত্বেও, হি পজেসড, হি বলতে এখানে কে? আব্দুল কালামের পিতা জৈনুল আবদিন। হি পজেসড, সে অধিকারী ছিল। পজেসড মানে হচ্ছে অধিকারী হওয়া। কিসের? না গ্রেট ইনেট ওয়াইজডম, মহান সহজাত জ্ঞান। দেখো ইনেট মানে হচ্ছে সহজাত, যাকে আমরা বলতে পারি ইনবর্ন, একটা সহজাত জ্ঞান তার ছিল। অ্যান্ড আ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, ট্রু মানে কি? সত্যিকারের। জেনারসিটি অফ স্পিরিট মানে কি? জেনারাস স্পিরিট, জেনারাস মাইন্ড, তার একটা উদার মন, তার একটা মহানুভবতা ছিল তার হৃদয়ের। তাই বলছে ট্রু জেনারসিটি, জেনারসিটি মানে হচ্ছে মহানুভবতা, স্পিরিট মানে হচ্ছে হৃদয়। তার একটা মহান হৃদয় ছিল। কার? না এপিজে আব্দুল কালামের পিতার। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা, তার ছিল একটি আদর্শ পত্নী। এখানে দেখো হেল্পমেট মানে হচ্ছে তার ওয়াইফের কথা বলা হয়েছে। তার ওয়াইফের নাম কি? আসিয়াম্মা, অর্থাৎ আসিয়াম্মা ছিল এপিজে আব্দুল কালামের পিতা। দেখো বলা হচ্ছে মাই মাদার আসিয়াম্মা। আই ডু নট রিকল, আমি স্মরণ করতে পারি না। আই ডু নট রিকল কি? না দ্য এক্সাক্ট নাম্বার, সেই সঠিক সংখ্যা। এক্সাক্ট মানে হচ্ছে সঠিক, নাম্বার মানে সংখ্যা। অফ পিপল মানে লোক, সঠিক কত সংখ্যক লোক আমি সেটা মনে করতে পারি না। সি ফেড, সি বলতে আসিয়াম্মা, ফেড মানে খাওয়াতেন, এফ ডবল ই ডি, ফিট মানে খাওয়ানো, তার পাস্ট ফর্ম ফেড। এভরিডে প্রত্যেক দিন, অর্থাৎ আমার মা প্রত্যেক দিন কত লোককে খাওয়াতেন সেই সংখ্যাটা আমি মনে করতে পারি না। বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি সম্পূর্ণ, কোয়াইট মানে সম্পূর্ণ, সার্টেন মানে নিশ্চিত, দ্যাট যে ফার মোর মানে হচ্ছে অধিক সংখ্যক, আউটসাইডার্স মানে বহিরাগত, মানে অধিক সংখ্যক বাইরের লোক, অ্যাট মানে খেত, উইথ আস আমাদের সঙ্গে, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। দেখো অল দ্য মেম্বার্স সকল সদস্য, অফ আওয়ার ওন ফ্যামিলি, ওন মানে নিজের, ফ্যামিলি মানে পরিবার, আমাদের নিজের পরিবারের সকল সদস্যকে পুট টুগেদার যদি একসঙ্গে করা যায়, যে সংখ্যাটা দাঁড়ায় তার থেকে বেশি সংখ্যক মানুষ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করত। অর্থাৎ যদি এপিজে আব্দুল কালাম বাড়ির সদস্য সংখ্যায় 10 জন হয়, তাহলে বাড়ির লোক খেত 10 জন, কিন্তু বাইরের লোক খেত তার থেকে বেশি, 11, 12, 13, 14, 15, অর্থাৎ বেশি সংখ্যক বাইরের লোক কিন্তু খাওয়া দাওয়া করত। মাই প্যারেন্টস, আমার পিতামাতা, ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, ওয়াইডলি মানে অনেকের কাছে, রিগার্ডেড গণ্য হতেন, তাহলে আমার পিতামাতা ওয়াইডলি অনেকের কাছে, রিগার্ডেড গণ্য হতেন, অ্যাজ অ্যান আইডিয়াল কাপল একজন আদর্শ দম্পতি হিসাবে। মাই মাদার্স লিনেজ, আমার মায়ের লিনেজ, লিনেজ মানে হচ্ছে বংশমর্যাদা, তাহলে আমার মায়ের বংশমর্যাদা, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, মোর মানে অনেক বেশি, ডিস্টিংগুইশড মানে হচ্ছে সম্মানীয়, আমার মায়ের বংশমর্যাদা অনেক বেশি সম্মানীয় ছিল। ওয়ান অফ হার ফোরবিয়ার্স, ওয়ান অফ আমার মায়ের পরিবারের একজন, ফোরবিয়ার্স মানে হচ্ছে পূর্বসূরি, আমার মায়ের পরিবারের পূর্বসূরিদের মধ্যে একজন। ওয়ান অফ হার ফোরবিয়ার্স, ফোরবিয়ার্স মিনস অ্যানসেস্টার্স, ANCESTORS, অ্যানসেস্টার্স, অ্যানসেস্টার্স আর ফোরবিয়ার্স একই মানে।
হ্যাভিং বিন বেস্টোড, হ্যাভিং বিন বেস্টো মানে হচ্ছে প্রদান করা হয়েছিল। দ্য টাইটেল একটা একটা হচ্ছে টাইটেল অফ বাহাদুর, বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল বাই দ্য ব্রিটিশদের দ্বারা। অর্থাৎ আমার মায়ের বংশমর্যাদা অনেক উচ্চমানের ছিল, অনেক বেশি সম্মানীয় ছিল। সেই পরিবারের পূর্বপুরুষদের একজনকে ব্রিটিশরা বাহাদুর উপাধি প্রদান করেছিল। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, বলছে আমি ছিলাম একজন অফ মেনি চিলড্রেন, অনেক ছেলে মেয়ের মধ্যে আমি একজন। অর্থাৎ বলছে আমরা অনেক ভাই বোন ছিলাম, তাদের মধ্যে আমি একজন। এ শর্ট বয়, বলছে আমি একটি বেটে ছেলে, শর্ট মানে বেটে বয়, উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস। বলছে কেমন ছিলাম? আনডিস্টিংগুইশড, যাকে আমরা বলছি নট অ্যাট্রাকটিভ। বলছে আমি খুব আকর্ষণীয় দেখতে ছিলাম না, লুকস মানে দেখতে। তাহলে আমি একটি বেটে ছেলে ছিলাম এবং আমার রূপটি খুব বেশি আকর্ষণীয় ছিল না। বলছে আনডিস্টিংগুইশড লুকস। বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। টল মানে খুব লম্বা, হ্যান্ডসাম মানে হচ্ছে সুদর্শন, গুড লুকিং। বলছে আমার পিতামাতা ছিল খুবই লম্বা এবং খুবই সুদর্শন, দেখতে সুন্দর। অর্থাৎ লম্বা এবং সুদর্শন পিতামাতার অনেক ছেলে মেয়েদের মধ্যে আমি ছিলাম একজন সন্তান, আর আমি দেখতে ছিলাম খুবই খারাপ এবং আমার উচ্চতা ছিল খুবই কম, শর্ট হাইট। উই লিভড, আমরা বসবাস করতাম ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। দেখো অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে আমাদের যে পৈতৃক বাড়ি, হ্যাঁ, যেখানে পূর্বপুরুষরা থাকতো। তাই বলছে আমি আমার পৈতৃক বাড়িতে আমরা বসবাস করতাম। হুইচ ওয়াজ, যে পৈতৃক বাড়িটি, হুইচ ওয়াজ বিল্ট, যেটা তৈরি করা হয়েছিল ইন দ্য মিডল অব দ্য 19th সেঞ্চুরি। কবে না 19 শতকের মাঝামাঝি সেই বাড়িটা তৈরি করা হয়েছিল। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। ইট বলতে কোনটা? সেই বাড়িটা ছিল একটি ফেয়ারলি মানে খুব সুন্দর, লার্জ বিশাল বড়, পাকা মানে হচ্ছে ইটের তৈরি, হাউস বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। লাইমস্টোন মানে কি? চুনা পাথর। ব্রিক মানে কি? ইট। তাহলে সেই বাড়িটা কি চুনা পাথর এবং ইটের তৈরি ছিল। এবং সেই বাড়িটি কোথায় অবস্থিত? অন দ্য মক স্ট্রিট। মক স্ট্রিটটা কি? মক স্ট্রিট হচ্ছে একটি রাস্তার নাম, একটা হচ্ছে স্ট্রিট, যে রাস্তা, সেই রাস্তার নাম হচ্ছে মক স্ট্রিট। ক্লিয়ার? ইন রামেশ্বরম, তাহলে রামেশ্বরম শহরের মক স্ট্রিটে সেই বাড়িটি অবস্থিত। মাই অস্টার ফাদার, অস্টার মিনস হচ্ছে আমার সংযমী পিতা। অস্টার মিনস হচ্ছে সংযমী, প্লেন অ্যান্ড সিম্পল, তাকে বলা যায় মানে বাহুল্য বর্জিত, যার মধ্যে কোনো মানে অতিরিক্ত কোনো কিছু ভাব ছিল না, খুব সিম্পল সাদামাটা জীবনযাপন করে, তাকে বলা হয় অস্টার। তো বলছে মাই অস্টার ফাদার, আমার সংযমী পিতা, ইউজ টু অ্যাভয়েড মানে কি? এড়িয়ে চলতো। ইউজ টু মানে অতীতের কোনো অভ্যাসগত কোনো কাজ হলে আমরা ইউজ টু ব্যবহার করি। তাই বলছে আমার বাবা সবসময় এড়িয়ে চলতো, এটা তার অভ্যাস ছিল। অল ইনএসেনশিয়াল কমফোর্টস, সমস্ত অপ্রয়োজনীয় আরাম। কমফোর্ট মানে কি? আরাম, মানে অতিরিক্ত কোনো আরামের তার প্রয়োজন ছিল না। লাক্সারি মানে কি? লাক্সারিস মানে বিলাসবহুল দ্রব্য, মানে এমন কোনো জিনিস তিনি ব্যবহার করতেন না এটা ভীষণ ব্যয়বহুল। অর্থাৎ তাহলে বলছে আমার পিতা কি করতেন না সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং অপ্রয়োজনীয় বিলাসবহুল দ্রব্য তিনি এড়িয়ে চলতেন। অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই তিনি ব্যবহার করতেন, হ্যাঁ, প্রয়োজনের অতিরিক্ত তিনি কোনো কিছু ব্যবহার করতেন না। হাউএভার, তাছাড়া অল নেসেসিটিস, সমস্ত প্রয়োজনীয় জিনিস। দেখো নেসেসিটি মানে কি? প্রয়োজনীয় দ্রব্য বা প্রয়োজনীয় জিনিস। ওয়ার প্রোভাইড ফর মানে কি? যোগান দেওয়া হতো। কাকে যোগান দেওয়া হতো? তার এপিজে আব্দুল কালামকে তার পিতা সবকিছু দিত যেগুলো প্রয়োজন। বলছে ইন টার্মস অফ, কি যোগান দিত? ইন টার্মস অফ ফুড, খাদ্য, যতটা খাদ্য খাওয়া প্রয়োজন ততটা খাদ্য দিত। মেডিসিন, ওষুধ দিত, এবং ক্লোথিং, পোশাকও দিত। তাহলে এখানে নেসেসিটিস বলতে কি না ফুড, মেডিসিন এন্ড ক্লোথ,
প্রশ্ন আসতে পারে যে নেসেসিটি বলতে কোনগুলো বোঝানো হয়েছে, কোন কোন প্রয়োজনীয় দ্রব্য। সেগুলো হচ্ছে কি, বাঁচতে গেলে মানুষের তিনটি জিনিস প্রয়োজন, একটা হচ্ছে খাদ্য, একটা হচ্ছে ঔষধ, আর একটা হচ্ছে বস্ত্র। এগুলো দরকার। ইনফ্যাক্ট আসলে আই উড সে আমি বলবো মাইন মানে আমার, ওয়াচ ছিল, একটি ভেরি খুব সিকিউর মানে নিরাপদ, চাইল্ডহুড মানে শৈশব। বলছে আমার শৈশবটা ছিল ভীষণ নিরাপদ ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। দেখো ম্যাটেরিয়ালি মানে কি, যেগুলো পার্থিব বস্তুর দিক থেকে মানে অর্থ, জামা কাপড়, ঔষধ, এগুলোকে বলা হচ্ছে পার্থিব জিনিস। ইমোশনালি মানে কি, মানসিকভাবে মিনস এভাবে বলতে চাইছি যে তাকে ভালোবাসা, তাকে বিভিন্ন রকম ভাবে উৎসাহিত করা, এগুলোকে বলা হচ্ছে ইমোশনাল দিক। তাহলে বলছে যে আমার পার্থিব বস্তুর দিক থেকে এবং মানসিক দিক থেকে আমার শৈশবটা ছিল অনেক বেশি নিরাপদ। নেক্সট দেখো, আই নর্মালি অ্যাট উইথ মাই মাদার। নর্মালি মানে কি, আমি স্বাভাবিকভাবে মানে আমি সাধারণত আমি খেতাম উইথ মাই মাদার, আমার মায়ের সঙ্গে। সিটিং মানে কি, বসে। অন দ্য ফ্লোর অব দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে আমি আমার মায়ের সাথে খাওয়া দাওয়া করতাম। আমার মা কি করতো না, শি উড প্লেস এ ব্যানানা লিফ। আমার মা প্লেস মানে কি, পেতে দিত একটা ব্যানানা লিফ, একটা কলা গাছের পাতা, বিফোর মি আমার সামনে। অন হুইচ, সেই পাতার উপরে, সি দেন আমার মা তারপরে কি করতো, ল্যাডল মানে হচ্ছে একটা হাতা, ল্যাডল LADL, ল্যাডল মানে হচ্ছে হাতা। সেই হাতা দিয়ে সেই পাতার উপরে ঢেলে দিত কি, রাইস, ভাত। অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, আর কি অ্যারোমেটিক মানে হচ্ছে সুগন্ধি, ফ্র্যাগ্রেন্ট, সাম্বার মানে হচ্ছে কি, ডাল, সুগন্ধি ডাল। এ ভ্যারাইটি অফ সার্ফ, একটা অন্য ধরনের, সার্ফ মানে হচ্ছে একটা টক জাতীয়, হোম মেড পিকেল, বাড়ির তৈরি আচার। অ্যান্ড ডল্লফ মানে হচ্ছে অল্প পরিমাণে, ফ্রেশ কোকোনাট চাটনি, ফ্রেশ মানে হচ্ছে কি, সদ্য বানানো, কোকোনাট চাটনি, নারকেলের চাটনি আমার দিয়ে দিত। এটা পরীক্ষায় আসে যে কি কি খাবার তার কলা পাতার উপরে তার মা দিত, ভাত দিত, সুগন্ধি ডাল দিত, আবার দেখো হোমমেড পিকেল চাটনি দিত, আর হচ্ছে কি কোকোনাট চাটনি আর হোমমেড পিকেল আচার, এগুলোই দিত। কিসের উপরে করে সে খেত, এপিজে আব্দুল কালাম? না, কলা পাতায় করে, ব্যানানা লিফ। এটাও মনে রাখবে। আচ্ছা, সে কোথায় খেত? না, রান্নাঘরের মেঝেতে বসে। সে কার সাথে খেত? না, সে তার মায়ের সাথে খেত। এগুলো একটু ভালো করে পয়েন্ট করবে, যাতে MCQ কোশ্চেন প্রত্যেকটা জায়গা থেকে, লাইন থেকে খুঁটি জানতে হবে এবং সেখান থেকে প্রশ্ন তোমাদের আসতে পারে। নেক্সট, দ্য শিব টেম্পল which made Rameswaram so famous to pilgrims was about a 10-minute walk from my house. The Shiva temple, মানে শিব মন্দির, which made Rameswaram, যে মন্দিরটি রামেশ্বরমকে করে তুলেছিল, so famous, ভীষণ বিখ্যাত। রামেশ্বরম শহরটি বিখ্যাত হয়ে গিয়েছিল এই শিব মন্দিরের জন্য। কেন? ওখানে প্রচুর ভক্ত আসতো। টু দ্য পিলগ্রিমস মানে হচ্ছে তীর্থযাত্রী, যারা ওই শিব মন্দিরে আসতো। ফলে এত ভক্ত আসতো রামেশ্বরমে যে রামেশ্বরমটি বিখ্যাত হয়ে গিয়েছিল। তাই বলছে শিব মন্দির রামেশ্বরমকে বিখ্যাত করে তুলেছিল। সেই মন্দিরটি ওয়াচ অ্যাবাউট আ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। বলছে সেই মন্দিরটি কোথায় অবস্থিত? না, বলছে আমার বাড়ি থেকে অ্যাবাউট মানে প্রায়, 10 মিনিট মানে 10 মিনিট, ওয়াক মানে হাঁটা, 10 মিনিট হাঁটা দূরত্বে, বেশি দূরে নয়। আবার লোকালিটি মানে আমাদের এলাকাটা, ওয়াচ প্রিডমিনেন্টলি মানে কি, প্রধানত, প্রিডমিনেন্টলি মানে হচ্ছে প্রধানত, যাকে আমরা বলতে পারি মেনলি, মূলত মুসলিম। বলে আমাদের এলাকায় বলছে সেখানে মুসলিমের সংখ্যা বেশি। বাট দেয়ার ওয়াচ কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে ওয়ার ছিল কোয়াইট আ লট অফ মানে বেশ কিছু সংখ্যক হিন্দু পরিবার, লিভিং যারা বসবাস করে, অ্যামিকেবলি খুব বন্ধুত্বপূর্ণ ভাবে, উইথ দেয়ার মুসলিম নেবার্স, তাদের মুসলিম যে প্রতিবেশীর সঙ্গে তারা খুব মিলেমিশে একটা বন্ধুত্বপূর্ণ ভাবে বসবাস করে। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মক্স, সেখানে ছিল একটি ভীষণ পুরনো
একটা মসজিদ, মক্স মানে কি মসজিদ, ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায়, হোয়ার যে মসজিদে মাই ফাদার আমার পিতা উড টেক মি আমাকে নিয়ে যেত, টেক মি মানে নিয়ে যেত, ফর ইভিনিং প্রেয়ার সন্ধ্যাবেলার নামাজে, যেহেতু মুসলিম তাই আমরা নামাজ বলবো, আসলে প্রেয়ার মানে প্রার্থনা, সেই সন্ধ্যাবেলা নামাজ পড়তে আমার বাবা আমাকে সেই মসজিদে নিয়ে যেত। আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া, আই হ্যাড নট আমার ছিল না, দ্য ফেন্টেস্ট, ফেন্টেস্ট মানে কি সামান্যতম, যাকে আমরা বলি স্লাইটেস্ট, আমার সামান্যতম, আইডিয়া মানে ধারণা, আমার সামান্যতম ধারণা ছিল না, অব দ্য মিনিং অর্থ, অব দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, অ্যারাবিক মানে কি সেই আরবি ভাষার, প্রেয়ার মানে সেই যে নামাজ, সেই আরবি ভাষার সেই নামাজের অর্থ কি, সেই অর্থের সামান্যতম আমার কোনো ধারণা ছিল না। চ্যান্টেড এটা সেখানে পাঠ করা হতো, অর্থাৎ যারা নামাজ পড়তো সেই নামাজের যে আরবি ভাষায় নামাজ পড়া হতো সেই ভাষাটা সম্পর্কে তার সামান্য কোনো ধারণা ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আই ওয়াজ টোটালি পুরোপুরি, কনভিন্সড মানে হচ্ছে আমি পুরোপুরি, আমি নিশ্চিত ছিলাম যে দের ইজ গড, সেই যে আরবি ভাষার প্রার্থনাগুলো সেটা কোথায় পৌঁছে যাচ্ছে, ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছে, আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে, রিচ মানে হচ্ছে পৌঁছে যাওয়া। When my father came out of the mosque, when যখন my father আমার পিতা came out বেরিয়ে আসতো of the mosque সেই মসজিদের ভেতর থেকে, after the prayer নামাজের পরে, people of different religions, people বলে লোকজন, different religion মানে কি ভিন্ন ভিন্ন ধর্ম, অর্থাৎ সেখানে হিন্দু, খ্রিস্টান, এরকম আরো জৈন, শিখ, পার্সি, অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষ উড বি সিটিং আউটসাইড, উড বি সিটিং মানে বসে থাকতো, আউটসাইড মানে কি মসজিদের বাইরে, কেন না ওয়েটিং ফর হিম, ওয়েটিং মানে অপেক্ষা করতো, কার জন্য, ফর হিম বলতে সেই আব্দুল কালামের পিতার জন্য, জৈনুল আবদিন কখন নামাজ ছেড়ে মসজিদের বাইরে আসবে সেই অপেক্ষায় বিভিন্ন ধর্মের মানুষ মসজিদের সামনে অপেক্ষা করত। মেনি অফ দেম, যারা অপেক্ষা করত তাদের মধ্যে অনেকে অফার্ড বাড়িয়ে দিত, বাওয়েলস বাটি অফ ওয়াটার, জলের বাটি, অনেকে বাটি করে জল আনতো, সেই জলের বাটিটা আব্দুল কালামের পিতার দিকে বাড়িয়ে দিত, টু মাই ফাদার আমার পিতার দিকে, হু উড ডিপ, হু বলতে আমার পিতা, উড ডিপ, ডিপ মানে হচ্ছে চুবিয়ে দিত, হিজ ফিঙ্গার টিপস তার আঙুলের ডগা, তার আঙুলের ডগাটা সেই জলের বাটিতে চুবিয়ে দিত, ডিপ মানে কি চুবিয়ে দেওয়া, হিজ ফিঙ্গার টিপস ইন দেম সেই জলের বাটিতে, অ্যান্ড শেয়ার প্রেয়ার এবং একটি প্রার্থনা করত। দিস ওয়াটার মানে ওই যে মন্ত্রমুগ্ধ করে দেওয়া জল, মন্ত্রিত জল, ওই জলটি ওয়াজ দেন ক্যারেট হোম, সেটাকে ক্যারেট বয়ে আনা হতো কোথায়, বাড়িতে, ফর ইনভ্যালিড, ইনভ্যালিড বলতে কি যারা হচ্ছে অক্ষম ব্যক্তি, যারা অসুস্থ হয়ে আছে, বাড়িতে বিছানা সজ্জা হয়ে আছে, বা যারা অনেকের বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে, সেই সকল ইনভ্যালিড ব্যক্তিদের জন্য ওই জলটি তাদের বাড়ির লোকজন আনত। এবং এটা আশ্চর্যভাবে দেখা গেছে যে আই অলসো রিমেম্বার, আমার এটাও মনে পড়ে, রিমেম্বার মানে মনে পড়ে, পিপল ভিজিটিং আওয়ার হোম, পিপল মানে মানুষজন, ভিজিটিং আওয়ার হোম আমার বাড়িতে দেখা করতে আসতো, টু অফার থ্যাঙ্কস আমার বাবাকে ধন্যবাদ জ্ঞাপন করতে, আফটার বিং কিওর্ড সুস্থ হয়ে যাবার পরে, বিং কিওর্ড, কিওর মানে সুস্থ হয়ে যাওয়া, কিওর মিন্স সুস্থ হয়ে যাওয়া, সুস্থ হয়ে যাবার পরে আমার বাবাকে ধন্যবাদ জানানোর জন্য আমার বাড়িতে দেখা করতে আসতো। আমার বাবা কি করতো না, ফাদার অলওয়েজ, বাবা সর্বদা স্মাইলড হাসতো, অ্যান্ড আস্কড দেম তাদেরকে বলতো, টু থ্যাঙ্ক আল্লাহ, বলছে আল্লাহ দ্য মার্সিফুল, সেই দয়াময়, সেই কৃপাময়, সেই আল্লাহকে ধন্যবাদ জানাও, আমাকে জানিও না, আমি তো নিমিত্ত মাত্র। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, হাই প্রিস্ট মানে হচ্ছে প্রধান পুরোহিত, অফ রামেশ্বরম টেম্পল রামেশ্বরম মন্দিরের যে প্রধান পুরোহিত, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, তাহলে রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিতের নাম হচ্ছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড, ছিল একজন একেবারে ঘনিষ্ঠ বন্ধু, অব মাই ফাদার্স, বলছে আমার পিতার অর্থাৎ জৈনুল আবদিনের
একেবারে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অব মাই আর্লি চাইল্ডহুড, বলছে অন অফ মানে কি একটি, মোস্ট ভিভিড সব থেকে প্রাণবন্ত যে স্মৃতি, মেমোরিজ মানে স্মৃতি, ভিভিড মানে হচ্ছে প্রাণবন্ত, অফ মাই আর্লি চাইল্ডহুড আমার শুরুর শৈশবের, মানে এখানে বলতে চাইছে যে আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে আছে। সেই স্মৃতিগুলোর মধ্যে একটি হচ্ছে ইচ অফ দ্য টু মেন, ওই দুজন মানুষকে নিয়ে। কোন দুজন? বলছে আমার বাবা আর রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত, ওই দুজন মানুষের স্মৃতিটা আমার মনে আছে। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটিয়ার, ইচ মানে কি প্রত্যেকে, এই দুজন ব্যক্তি প্রত্যেকে ইন ট্র্যাডিশনাল অ্যাটিয়ার, ট্র্যাডিশনাল মানে কি প্রথাগত, অ্যাটিয়ার মানে হচ্ছে কি পোশাক, মানে একজন ব্রাহ্মণ তার যা পোশাক আর একজন মৌলবী তার যা পোশাক, মানে মুসলিমদের মসজিদে যারা মৌলবী হয় তার একটা মুসলিমদের পোশাক আলাদা আর ব্রাহ্মণেরও পোশাক আলাদা, উভয়ের প্রথাগত পোশাক পরে ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা আলোচনা করে, ডিসকাস মানে আলোচনা করে, স্পিরিচুয়াল মানে কি আধ্যাত্মিক, ম্যাটার মানে হচ্ছে বিষয়। বলছে এটা এক অদ্ভুত লেগেছে এপিজে আব্দুল কালামে, যে দুজন আলাদা ধর্মের মানুষ, একজন হিন্দু একজন মুসলিম, দুজনে তাদের প্রথাগত পোশাক পরে এক জায়গায় বসে বসে বিভিন্ন স্পিরিচুয়াল বিষয় নিয়ে তারা আলোচনা করত। এটা মনে আছে কার? এপিজে আব্দুল কালামের। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ, যখন আমার বয়স যথেষ্ট হয়েছিল, ওল্ড এনাফ মানে কি আমার যথেষ্ট বয়স হয়েছিল, আমি যখন যথেষ্ট ম্যাচিওর হয়ে গিয়েছিলাম, টু আস্ক কোশ্চেন, আস্ক মানে কি জিজ্ঞাসা করা, প্রশ্ন, মানে যখন আমি যথেষ্ট বড় হয়েছিলাম আমার বাবাকে প্রশ্ন করার মতো, তখন আই আস্কড মাই ফাদার, আমি আমার পিতাকে জিজ্ঞাসা করেছিলাম অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার। রেলিভেন্স মানে কি প্রাসঙ্গিকতা, প্রেয়ার মানে প্রার্থনা বা নামাজ। বলছে এপিজে আব্দুল কালাম বলছে আমি আমার পিতাকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা, এই তোমরা প্রত্যেক দিন যে নামাজ পড়ছো বা হিন্দুরা যে মন্দিরে গিয়ে প্রার্থনা করে, এই প্রার্থনা বা নামাজ এর প্রাসঙ্গিকতা কি, এর গুরুত্বটা কি? মাই ফাদার টোল্ড মি, আমার বাবা তখন আমাকে বলেছিল, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস, কোনো কিছুই সেখানে কোনো রকম রহস্য নেই, মিস্টেরিয়াস মানে হচ্ছে কোনো রহস্যপূর্ণ। বলছে অ্যাবাউট প্রেয়ার, এই নামাজ বলো বা প্রার্থনা বলো এসব নিয়ে কিন্তু বিশেষ কোনো ধাঁধা, বিশেষ কোনো রহস্য কিছুই নেই। তাহলে প্রেয়ারটা কি? বলছে রেদার বরং প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। কি বলতে চাইছে? প্রার্থনা মেড পসিবল, পসিবল মানে কি সম্ভব করে তোলে, এ কমিউনিয়ন, কমিউনিয়ন মানে কি একটা কানেকশন, একটা সংযোগ, বা আমরা বলতে পারি ভাবের আদান প্রদান। তাহলে কমিউনিয়ন মানে কি বললাম? ভাবের আদান প্রদান, অনুভূতির আদান প্রদান, অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। বলছে মানুষের প্রত্যেকটা যে মানুষ, সেই মানুষের মনের যে ভাবের আদান প্রদানকে এখানে বলা হয়েছে। মানে হলো এটাই যে প্রতিটি মানুষ কিন্তু একটা করে আলাদা আলাদা ব্যক্তি সত্তা, প্রত্যেকেই কিন্তু একটা আলাদা আলাদা তাদের একটা অস্তিত্ব রয়েছে, প্রত্যেকের ব্যক্তি স্বাতন্ত্র্য রয়েছে। শুধুমাত্র এই প্রার্থনার মাধ্যমে একজন অন্যদের সঙ্গে একাত্ম বোধ করে, মানে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে একাত্ম হয়ে যায় মনের মাধ্যমে, আর সেই একাত্ম হওয়ার উপায়টা হচ্ছে প্রার্থনা। প্রার্থনার মাধ্যমে একক ব্যক্তিসত্তা বিলীন হয় সেই পূর্ণতায় এবং সকলের অনুভূতি ভাগ করে নেয়। মানে বাস্তব জীবনে এই আমাদের প্র্যাকটিক্যালি একটা মানুষের সঙ্গে একটা মানুষের শত্রুতা আছে, কিন্তু প্রার্থনার মাধ্যমে মানুষের যখন একটা অন্য স্তরে গিয়ে যখন মনের মিল হয়,
তখন সেখানে কোনো শত্রুতা থাকে না। ঠিক সেটা একটু দেখো, তারপরে বলা আছে, বলছে হোয়েন ইউ প্রে, যখন তোমরা প্রার্থনা করবে, প্রার্থনা করো। হি সেড, আমার বাবা বললেন, যখন তোমরা প্রার্থনা করো, ইউ ট্রান্সেন্ড ইউর বডি। দেখো ট্রান্সেন্ড মানে কি? অতিক্রম করা। বলছে মানুষ নামাজ বলি বা প্রার্থনার মাধ্যমে তার শরীরকে ভুলে যায়, তার শরীরকে ছেড়ে মানুষ তার ভাবনার জগতে চলে যায়। তখন মানুষ তার এই যে আমাদের যে এই যে শরীরের যে অস্তিত্ব কথা ভুলে যায়। বলছে ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তোমরা ভুলে যাবে তোমাদের শরীরকে, এবং বিকাম, হয়ে যাবে, এ পার্ট, একটা অংশ অব দ্য কসমস। অ্যাকচুয়ালি কসমস মানে হচ্ছে যাকে আমরা বলতে পারি মহাবিশ্ব, যাকে আমরা বলতে পারি ইউনিভার্স, সেই জাগতিক যে একটা জগৎ, সেই জগতের একটা অংশ। অর্থাৎ তাহলে কি হচ্ছে, যে বিকাম আ পার্ট, কি হয়ে যায় না, একটা অংশতে পরিণত হয় এই যে মহাজাগতিক জগৎ, যেখানে পবিত্র আত্মা বিরাজ করে, সেখানে মানুষের মনটা পৌঁছে যায় এবং তার একটা মহাজাগতিক জগতের একটা অংশ হয়ে যায়। আর মহাজাগতিক জগৎ এমন একটা জিনিস, হুইচ নোজ নো ডিভিশন, যেখানে নেই কি কোনো ডিভিশন, কোনো বিভেদ নেই, অফ ওয়েলথ। ওয়েলথ মানে হচ্ছে সম্পদ, কে ধনী কে গরিব, এরকম কোনো কিছু বিভেদ সেখানে নেই। এজ, সেখানে কোনো বয়সের পার্থক্য নেই, সেখানে সবাই সমান, ইকুয়াল। কাস্ট, সেখানে কোনো জাতি বা বর্ণের কোনো পার্থক্য নেই। অর ক্রিড, ক্রিড মিনস হচ্ছে ধর্মমত। রিলিজিয়াস অপিনিয়ন, সেখানে কোনো আলাদা আলাদা ধর্মের কোনো মত সেখানে নেই, সেখানে শুধু একটাই অস্তিত্ব, পবিত্র আত্মা। সেখানে কোনো ধর্ম নেই, সেখানে কোনো বয়সের ভেদাভেদ নেই, সেখানে কোনো ধনী গরিব নেই। তাহলে কসমসটা কি? পরীক্ষা আসতে পারে যে হোয়াট ইজ কসমস? কসমস হচ্ছে এমন একটা ইউনিভার্স, এমন একটা মহাবিশ্ব, যেখানে কোনো রকমের ভেদাভেদ নেই। আর মানুষ সেই কসমসের, সেই মহাবিশ্বের, সেই মহাজাগতিক শক্তির অংশ হতে পারে প্রার্থনার দ্বারা, এই নামাজের দ্বারা মানুষ সেখানে পৌঁছে যেতে পারে। নেক্সট পার্ট দেখো, যে বলা আছে, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। বলছে আমার পিতা কুড কনভে, কনভে মিনস হচ্ছে এক্সপ্লেন করা। বলছে আমার পিতা ব্যাখ্যা করতে পারত কমপ্লেক্স, জটিল, স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, কনসেপ্ট মানে ধারণা, জটিল আধ্যাত্মিক ধারণাগুলোকে ব্যাখ্যা করতে পারতেন ইন ভেরি সিম্পল, খুব সহজ সরল, ডাউন টু আর্থ মানে ঘরোয়া তামিল, মানে ঘরোয়া ভাষায়, ঘরোয়া সহজ সরল তামিল ভাষায় আমার পিতা আধ্যাত্মিক ধারণাগুলোকে, যেগুলো অনেক জটিল, কমপ্লেক্স, সেগুলোকে খুব সহজ সরলভাবে তিনি ব্যাখ্যা করতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, আমার পিতা ওয়ান্স, একদা এক সময় আমাকে বলেছিলেন, টোল্ড মি, কি বলেছিলেন? ইন হিজ ওন টাইম, বলছে তার নিজের সময়, ওন টাইম মানে নিজের সময়, ইন হিজ ওন প্লেস, তার সেই নিজের জায়গায়, মানে ওন টাইম আর ওন প্লেস, এটা বুঝতে হবে যে একটা মানুষ তার জীবনের সাফল্য হোক আর ব্যর্থতা হোক, সে যে জায়গাটায় বর্তমানে আছে, একটা ছাত্র তার সাফল্য, সে বর্তমানে যে জায়গাটা আছে, সে ক্লাসের 5 রোল কি 2 রোল কি সবার শেষে। একটা মানুষ সে মধ্যবিত্ত আছে, কেউ ধনী আছে, কেউ গরিব আছে, কেউ সুখে আছে, কেউ দুঃখে আছে। এই যে পরিস্থিতিটা, একে বলা হচ্ছে ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, ইন হোয়াট হি রিয়েলি ইজ। এটা বললাম, ইন হোয়াট হি রিয়েলি ইজ, সে বাস্তবে এখন যে অবস্থায় আছে। ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, ইন দ্য স্টেজ যে পর্যায়ে, হি হ্যাজ রিচ সে পৌঁছে গেছে, সেটা ভালো হতে পারে, গুড অর ব্যাড, সেটা ভালো বা খারাপ। একটা মানুষ কোনো এমন একটা কাজ করছে, এমন একটা জায়গায় আছে, তাই কেউ প্রশংসা করছে, আবার কেউ হয়তো তাকে অসম্মান করছে। অর্থাৎ মানুষ যেখানে যে অবস্থায় আছে, যে পর্যায়ে পৌঁছে যাক না কেন, বলতে চাইছে এভরি হিউম্যান বিইং, প্রত্যেকটা মানুষ, হিউম্যান বিইং মানে হচ্ছে মানুষ, প্রত্যেকটা প্রাণের সত্তা,
হিউম্যান বিং মানে বলতে পারো প্রাণের সত্তা, প্রত্যেকটি প্রাণের সত্তা ইজ আ স্পেসিফিক এলিমেন্ট, একটা বিশেষ উপাদান। স্পেসিফিক মানে হচ্ছে বিশেষ, এলিমেন্ট মানে হচ্ছে উপাদান। তাহলে প্রত্যেকটা প্রাণের সত্তা একটি হচ্ছে বিশেষ উপাদান উইথিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। এটা ভালো করে বুঝবে। ম্যানিফেস্ট মানে কি? দৃশ্যমান। ডিভাইন বিং মানে কি? গড, মানে কি? স্বর্গীয় সত্তা। তাহলে দৃশ্যমান স্বর্গীয় সত্তা মানুষকে বলা হয় নারায়ণ। তাই এখানে শ্রীরামকৃষ্ণের কথা আমরা বলতে পারি, মানে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ভাসলেই, মানুষকে সেবা করলে ঈশ্বরকে সেবা করা যায়। হ্যাঁ, তাই বলছে ডিভাইন বিং, যে ডিভাইন বিং মানে হচ্ছে গড বা স্বর্গীয় সত্তা। তাহলে দৃশ্যমান স্বর্গীয় সত্তার একটা বিশেষ উপাদান। আরো সহজ করে বলে দিই, এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা প্রাণী আমরা হচ্ছে ভগবানের একটা অংশ, ঈশ্বরের একটা অংশ। তাহলে আমরা যেহেতু ঈশ্বরের একটা অংশ, তাহলে আমরা কেন ঈশ্বরের কাছে ভয় পাব? বা আমরা আমাদের জীবনে যদি কোনো প্রতিকূলতা আসে তাহলে আমরা কেন ভয় পাবো? এটাই বলতে চাইছি। অর্থাৎ প্রত্যেকটা মানুষ, এভরি হিউম্যান বিইং ইজ আ পার্ট অফ গড, ঈশ্বরের একটা অংশ। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস? তাই বলছে সো, তাই, হোয়াই কেন, বি অ্যাফ্রেড আমরা ভয় পাবো, অ্যাফ্রেড মানে হচ্ছে ভীত হওয়া, অফ ডিফিকাল্টিস বিভিন্ন রকম জটিলতা, সাফারিংস দুঃখ, প্রবলেম সমস্যা। তাহলে এই যে বিভিন্ন রকম জটিলতা, দুঃখ, তারপরে সমস্যা, এসব নিয়ে আমরা ভয় পাবো কেন? যেহেতু আমরা ঈশ্বরের অংশ মানেই আমরাই ঈশ্বর, তাহলে আমরা এই সমস্ত সমস্যাগুলোকে ভয় পাবো কেন? হোয়েন ট্রাভেল কামস, তাহলে আমাদের কি করতে হবে? বলছে হোয়েন ট্রাভেলস কাম, যখন কোনো সমস্যা আসবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই মানে চেষ্টা করো, টু আন্ডারস্ট্যান্ড বোঝার, দ্য রিলিভেন্স মানে প্রাসঙ্গিকতা, অফ ইউর সাফারিংস তোমার এই কষ্টের কারণ কি। মানুষের জীবনে যদি কোনো ব্যর্থতা আসে তাহলে তাকে প্রথমে জানতে হবে আমি ব্যর্থ কেন হয়েছি, সেই কারণটা খুঁজে বের করলে তাহলে পরের বারে সে কিন্তু আর ব্যর্থ হবে না, সে সফল হবে। মানুষের জীবনে কোনো দুঃখ যদি আসে তাকে প্রথমেই ফাইন্ড আউট করতে হবে যে আমার এই দুঃখটা কি কারণে হচ্ছে। যদি সেই দুঃখের কারণটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু পরবর্তীকালে আর সেই ভুলটা সে করবে না, সেই দুঃখটা তার আসবে না। তারপরে বলছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। খুব গুরুত্বপূর্ণ লাইন। অ্যাডভার্সিটি মানে কি? দুর্দশা। মানুষের জীবনে যে দুঃখ, কষ্ট, বিভিন্ন রকম প্রবলেম, একে বলা হয় অ্যাডভার্সিটি। এই অ্যাডভার্সিটি মানুষের জীবনে কি করে? অলওয়েজ, সর্বদা, প্রেজেন্টস দেয়, কি উপহার দেয়? অপরচুনিটি, সুযোগ দেয়। কি সুযোগ দেয়? ফর ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মানে কি? আত্মদর্শন, মানে মানুষকে পেছন ঘুরে তাকানোর একটা সুযোগ দেয়। অর্থাৎ যে তুমি তোমার পেছনে, তুমি তোমার জীবনের যে কর্মপথে কি ভুল করেছো, সেই ভুলগুলো বা কি ঠিক করেছো সেগুলো দেখার একটা সুযোগ দেয়। সামনে যদি বাধা না পড়ে মানুষ কখনো পিছন ঘুরে তাকায় না। তাই সামনের বাধা, এই বাধাগুলোকে আমরা মনে করব যে আমাদের জীবন দর্শনকে একটু উপলব্ধি করার সুযোগ তৈরি করে দেয়। তাই বলছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, মানে দুঃখ দুর্দশা আমাদের আত্মদর্শনের সুযোগ করে দেয়। নেক্সট প্যারা দেখো, বলছে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। বলছে হোয়াই ডোন্ট ইউ সে দিস। এতক্ষণ শোনার পরে এপিজে আব্দুল কালাম বাবাকে প্রশ্ন করছে, বাবা তুমি আমাকে যে কথাগুলো বললে, তাহলে এই কথাগুলো কেন তুমি বলো না? হোয়াই ডোন্ট ইউ সে মানে বলা, কেন তুমি বলো না দিস এই কথাগুলো টু দ্য পিপল সেই সমস্ত মানুষজন, হু কাম টু ইউ যারা তোমার কাছে আসে, ফর হেল্প সাহায্যের জন্য, অ্যান্ড অ্যাডভাইস উপদেশের জন্য। আই আস্কড মাই ফাদার, আমি আমার পিতাকে এটা জিজ্ঞাসা করলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, আমার পিতা কি করলেন না আমার কাঁধের উপরে তার হাতটি রাখলেন। হি পুট তিনি রাখলেন, হিজ হ্যান্ডস তার হাত, অন মাই শোল্ডার্স আমার কাঁধের উপরে, অ্যান্ড লুকড স্ট্রেট ইন্টু মাই আইস, লুকড তাকিয়ে থাকলো, স্ট্রেট সোজাসুজি, ইন্টু মাই আইস আমার চোখের দিকে তাকিয়ে থাকলো।
ফর কোয়াইট সাম টাইম, বেশ কিছু সময়ের জন্য, হি সেড নাথিং, আমার পিতা কিছুই বললেন না। অ্যাজ ইফ, যেন, হি ওয়াজ জাজিং, যেন আমার পিতা বিচার করছিল, মাই ক্যাপাসিটি মিনস অ্যাবিলিটি, আমার সামর্থ্য, যেন আমার পিতা আমার কতটা সামর্থ্য আছে সেটাই বিচার করার চেষ্টা করছিল আমার চোখের দিকে তাকিয়ে। টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, কম্প্রিহেন্ড মানে কি? আন্ডারস্ট্যান্ড হিজ ওয়ার্ডস, মানে আমি যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের যে উত্তর আমার পিতা দেবে, সেই উত্তরটি আমি বুঝতে পারবো কিনা, সেই বোঝার ক্ষমতাটা আমার মধ্যে আছে কিনা, আমার পিতা মনে হয় আমার চোখের দিকে তাকিয়ে সেটাই উপলব্ধি করার চেষ্টা করছিল। দেন তারপরে, হি আনসার্ড ইন আ লো ডিপ ভয়েস, তারপরে আমার পিতা আনসার্ড উত্তর দিলেন, ইন এ লো মানে খুব ধীরে ধীরে, ডিপ মানে খুব গম্ভীর, ভয়েস খুব গম্ভীর স্বরে তিনি আমার প্রশ্নের উত্তর দিলেন। তিনি যে উত্তরটা দিয়েছিলেন, হিজ আনসার, তিনি যে উত্তর দিয়েছিলেন সেই উত্তরটা ফিল্ড মি, আমার মধ্যে সঞ্চিত করেছিল। ফিল মানে ভরিয়ে দেওয়া, আমাকে ভরিয়ে দিয়েছিল উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি, এক অদ্ভুত, স্ট্রেঞ্জ মিন্স অদ্ভুত, এনার্জি মানে প্রাণ শক্তি, আমার মধ্যে এক অদ্ভুত প্রাণ শক্তি দিয়েছিল। অ্যান্ড এনথুইজম মানে হচ্ছে তীব্র অনুভূতি। তাহলে আমার মধ্যে সঞ্চিত হয়েছিল এক অদ্ভুত প্রাণ শক্তি এবং অদ্ভুত তীব্র অনুভূতি। তিনি কি বলেছিলেন সেই উত্তরটা দেখো। হোয়েনেভার, যখনই, হিউম্যান বিংস, যখন মানুষ, হিউম্যান বিংস মানে হচ্ছে পিপল, যখন মানুষ, ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখন মানুষ নিজেকে একা দেখে, মানে আমরা যখন একা হয়ে যাই, যখন আমরা নিঃসঙ্গ হয়ে যাই, কারোর সাথে কোনো কিছু কথা বলার লোক পাই না, যখন আমরা একা একা ঘুরে বেড়াই, তখন মানুষ কি করে? অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, ন্যাচারাল মানে কি? স্বাভাবিক, রিয়াকশন মানে কি? প্রতিক্রিয়া, একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে দে স্টার্ট, তারা শুরু করে, লুকিং ফর, খুঁজতে, কোম্পানি মানে কি? সঙ্গী, তারা তখন সঙ্গী খোঁজার চেষ্টা করে। স্বাভাবিক, আমরা যখন একা একা কোথাও হয়তো থাকি, তখন আমরা কারোর সাথে গল্প করার জন্য আমরা কাউকে খুঁজে বেড়াই, বা কারোর বাড়ি চলে যাই, বা কেউ দোকানে চলে যাই। এইভাবে মানুষ কিন্তু একা থাকতে খুব বেশি একটা পছন্দ করে না। মানুষ সবসময় কাউকে না কাউকে সঙ্গী খোঁজার চেষ্টা করে, যার সঙ্গে সে তার দুটো মনের কথা শেয়ার করে বা একটু সময় পাস করে। হোয়েনেভার দে আর ইন ট্রাভেল, এবারে বিভিন্ন সমস্যার জন্য মানুষ বিভিন্ন সঙ্গী খুঁজে বেড়ায়। মানে তোমার যদি অসুখ হয় তুমি ডাক্তারের কাছে যাবে, যদি আইনত কোনো সমস্যা হয় তুমি উকিলের কাছে যাবে। একই রকম ভাবে বলছে, হোয়েনেভার দে আর ইন ট্রাভেল, যখন মানুষ কোনো ট্রাভেলে পড়ে, কোনো একটা সমস্যার মধ্যে পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, দে লুক ফর, তখন মানুষ খুঁজে বেড়ায় এমন একজন, ফর সামওয়ান, এমন একজন, টু হেল্প দেম, যে মানুষটি তাদেরকে সাহায্য করবে। হ্যাঁ, অর্থাৎ মানুষ যখন যে সমস্যায় পড়ে তখন সেই সমস্যা থেকে তাদেরকে উদ্ধার করতে পারবে এমন ব্যক্তির কাছে কিন্তু মানুষ যায়। হোয়েনেভার, যখনই, দে রিচ অ্যান ইম্পাস, যখনই তারা, রিচ মানে পৌঁছায়, ইম্পাস মানে হচ্ছে সংকট, সংকট মানে মানুষের কোন একটি কাজের সামনে হঠাৎ করে কোনো বাধা বা বিপত্তিকে বলা হয় সংকট। তো যখনই মানুষ কোনো সংকটের সম্মুখীন হয় তখন দে লুক টু সামওয়ান, তারা এমন একজনের কাছে যায়, টু শো দেম দ্য ওয়ে আউট, যে মানুষটি তাদেরকে দেখিয়ে দেবে, শো মানে দেখিয়ে দেওয়া, দেম তাদেরকে, দ্য ওয়ে আউট, ওয়ে আউট মানে হচ্ছে পরিত্রাণের পথ বা সমাধানের পথ, তাহলে ওয়ে আউট মানে সমাধানের পথ, তাদেরকে সেই সংকট থেকে বেরিয়ে আসার পথ দেখিয়ে দেবে। তার মানে কি হলো? এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, দেখো এভরি মানে প্রত্যেক, রিকারেন্ট মানে কি? বারে বারে ঘটা, মানে যেগুলো কিন্তু মানুষের জীবনে সমস্যা একবার কিন্তু আসে না, বারে বারে আসে, তাই এই সমস্যাকে বলা হয় রিকারেন্ট। তাই বলছে এভরি রিকারেন্ট, প্রত্যেকটি বারে বারে ঘটা, অ্যাঙ্গুইশ মানে হচ্ছে তীব্র মানসিক বা দৈহিক যন্ত্রণা,
অ্যাঙ্গুইশ মানে কি বললাম, তীব্র মানসিক বা দৈহিক যন্ত্রণা। লঙ্গিং মানে হচ্ছে কি কোনো কিছু পাওয়ার জন্য যে প্রবল তৃষ্ণা, হ্যাঁ, লঙ্গিং। ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা। মানে মানুষের জীবনে কিন্তু মানসিক যন্ত্রণা কিন্তু বারে বারে আসে, হ্যাঁ, তাই জন্য বলা হচ্ছে রিকারেন্ট। মানে রিকারেন্ট এই যে অ্যাডজেক্টিভটি ব্যবহার করার কারণ আছে, যে যে জিনিসগুলো বারে বারে আসে। অ্যাঙ্গুইশ মানে কি বললাম, দৈহিক বা মানসিক তীব্র যন্ত্রণা, এটা বারে বারে ঘটে। লঙ্গিং মানে কি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা তৃষ্ণা, এটাও মানুষের জীবনে বারে বারে ঘটে। ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা, এটাও মানুষের জীবনে কিন্তু বারে বারে ঘটে। এগুলো ফাইন্ডস খুঁজে বেড়ায় ইটস ওন, তার নিজের, স্পেশাল মানে বিশেষ, হেল্পার মানে সাহায্যকারী। মানে মানুষের জীবনে যখন কোনো কিছু পাওয়ার আশা হয়, সেই পাওয়াটা যার কাছ থেকে পাওয়া যাবে মানুষ তার কাছে যায়, তাকে বলা হচ্ছে এখানে হেল্পার। এখানে হেল্পার বলতে কোনটা, যে এই যে লঙ্গিং, আমার মনে কোনো কিছু পাওয়ার তীব্র একটা যে বাসনা, তাহলে সেই বাসনাটা পূরণ করবে যে মানুষ, তার কাছে যাবে, এই তাকে বলা হচ্ছে হেল্পার। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, বলছে সেই সকল মানুষ, হু কাম যারা আসে, টু মি আমার কাছে, ইন ডিস্ট্রেস হতাশায়, তাহলে যারা আমার কাছে হতাশাগ্রস্ত হয়ে আমার কাছে আসে, আই অ্যাম বাট আ গো বিটুইন, আমি কিসের কাজ করি, গো বিটুইন। গো বিটুইন মানে হচ্ছে মিডিয়েটার। দেখো মেডিয়েটার মানে MEDIATOR, মেডিয়েটার মানে হচ্ছে মধ্যস্থতাকারী। বলছে আমি একজন মধ্যস্থতাকারী হিসাবে কাজ করি। কি কাজ করি না, ইন দেয়ার এফোর্ট টু, চেষ্টা করি। কি চেষ্টা, টু প্রপিসিয়েট। দেখো প্রপিসিয়েট মানে কি, দমন করা। ডেমনিক ফোর্সেস, ডেমনিক মানে কি দানবীয়, ফোর্স মানে কি শক্তি, তাকে আমরা বলি ইভিল ফোর্স। উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রেয়ার্স মানে কি প্রার্থনা, অফারিংস মানে হচ্ছে অঞ্জলি। কি বলতে চাইছে, যে কিছু মানুষ বিপদে পড়ে আমার কাছে আসে, আমি কি করি, তাদের সেই বিপদের কথা আমি আল্লাহর কাছে নামাজের দ্বারা, অঞ্জলির দ্বারা বলি, যাতে তাদের সেই বিপদ থেকে তারা উদ্ধার পায়, তারা মুক্তি পায়। আমি একজন মাঝখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করি। অফারিংস অ্যান্ড প্রেয়ার্স। দেখো এখানে ডেমনিক ফোর্স বলতে, দানবীয় শক্তি বলতে কি বোঝানো হয়েছে, ডেনামিক ফোর্স বলতে, দেখো মানুষের জীবনে যখন কোনো কিছু ক্ষতি হয়, আমরা তখন বলি যে এটা একটা খারাপ শক্তি বা খারাপ কিছু ঘটছে। এই যে খারাপ, যেটা খারাপ বলি, এই খারাপটিকেই আমরা বলছি ডেমনিক ফোর্স, মানে দানবীয় শক্তি। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, বলছে এটা নয়। বলছে এই যে কেউ আমার কাছে বিপদে পড়ে আমার কাছে আসে এবং আমি তাদের হয়ে এই যে আল্লাহর কাছে প্রার্থনা করি, বলছে এটা কোনো একটা সঠিক পন্থা নয়। দিস ইজ নট আ কারেক্ট মানে সঠিক, অ্যাপ্রোচ মানে পন্থা বা উপায় নয়, অ্যাট অল, অ্যান্ড শুড নেভার বি ফলোড। শুড নেভার বি ফলো মানে অনুসরণ করা, কখনোই এটা অনুসরণ করা উচিত নয়। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. One must understand, one মানে প্রত্যেকেই, মাস্ট অবশ্যই করে, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা উচিত, দ্য ডিফারেন্স পার্থক্য। কিসের পার্থক্য, দেখো দু রকম কনসেপ্ট। একটা হচ্ছে কিছু মানুষ ভাগ্যকে ভয় পায়, আবার কিছু মানুষ ভাগ্যকে ভয় পায় না, নিজেই চেষ্টা করে যে এই কাজটি হলো না কেন, তার যে কারণটা খুঁজে বের করার চেষ্টা করে। ফিয়ার রিডেন, ফিয়ার রিডেন মানে হচ্ছে ফিয়ারফুল, ফিয়ারফুল মানে হচ্ছে যারা ভয় পায়। ফিয়ার রিডেন মানে ভীত, ভিশন মানে হচ্ছে ধারণা বা দর্শন, অফ ডেস্টিনি মানে হচ্ছে ভাগ্য, যারা ভাগ্যকে ভয় পায়, এক নম্বর। আর একটা ভিশন হচ্ছে জীবন দর্শন, যারা এনেবলস আস, যে জীবন দর্শন তাদেরকে সক্ষম করে, টু সিক খুঁজে বের করতে, দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট শত্রু, অফ ফুলফিলমেন্টকে আত্মতুষ্টি। এখানে আত্মতুষ্টিকে
একটা শত্রুর সঙ্গে তুলনা করা হয়েছে, যে মানুষের জীবনে যখন কেউ আত্মতুষ্টিতে ভোগে, হ্যাঁ ঠিক আছে আমি ওটা করতে পারবো, বা ওটা আমি যে কোনো মুহূর্তে করে ফেলতে পারবো, এই যে এটাকে হচ্ছে এক প্রকার যে অতিরিক্ত যে আত্মতুষ্টি, এই আত্মতুষ্টিকে এখানে মনে করা হচ্ছে যে জীবনের সাফল্যের পথে একটি বড় বাধা, আর যেটা বাধা হয় তাকেই শত্রু বলা হয় জীবনের সাফল্যের পথে। উইথিন আওয়ার সেলফ মিনস হচ্ছে ইন দ্য মাইন্ডস অফ আস, মানে আমাদের মনের মধ্যে যখন আত্মতুষ্টি নামক শত্রুকে খুঁজে বের করতে সাহায্য করে। তাহলে দেখো, দু ধরনের মানুষের কথা এখানে বলা হয়েছে। কিছু মানুষ যারা ভাগ্যকে ভয় পায়, ভাগ্যের উপরে সব কিছু ছেড়ে দেয়, আবার কিছু মানুষ আছে তারা তাদের কাজের ব্যর্থতা হোক বা সাফল্য হোক, তার যে কারণ তারা খুঁজে বের করে। হ্যাঁ, অর্থাৎ আত্মতুষ্টি নামক যে মানুষের শত্রু, তাকে কোনো স্থান দেয় না তাদের জীবনে। হ্যাঁ, এই দুটো কিন্তু তফাৎ একটু বুঝতে হবে। দেখো লাস্ট টু প্যারা বলছে, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। বলছে আমার মনে পড়ে, মাই ফাদার আমার পিতা শুরু করে, স্টার্ট হিজ ডে তার দিনটি শুরু করে কখন না, সকাল 4টায়, একদম ভোর 4টের সময় ঘুম থেকে উঠে পড়ে। কিভাবে তার দিনটা শুরু করে? বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, একেবারে ভোর হওয়ার আগে নামাজ পড়ে সকাল 4টে, তার দিনটি শুরু হয় নামাজ পড়ে সকাল 4টে। আফটার দ্য নামাজ পড়ার পরে হি ইউজ টু ওয়াক ডাউন টু আ স্মল কোকোনাট গ্রুভ। হি ইউজ টু ওয়াক, নামাজ পড়ার পরে হি ইউজ টু, মানে একটা অভ্যাস বোঝালে, অতীতে কোনো অভ্যাসগত কাজ বোঝালে ইউজ টু ব্যবহার করা হয়। হি ইউজ টু ওয়াক ডাউন, তিনি হেঁটে হেঁটে যেতেন কোথায়? একটা ছোট্ট নারকেল বাগানে। কোকোনাট বা নারকেল, গ্রুপ মানে হচ্ছে বাগান। উই ওন্ট, ওর মানে হচ্ছে নিজের, যে বাগানটি হচ্ছে আমাদের নিজের। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, বলছে আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে, মানে প্রায় 4 মাইল দূরে ওই নারকেল বাগানটি। সেখানে হেঁটে হেঁটে আমার পিতা যেত প্রত্যেকদিন সকালবেলা। হি উড রিটার্ন, আমার পিতা ফিরে আসতো, রিটার্ন উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাটস, 1 ডজন নারকেল সেখান থেকে কুড়িয়ে আনতো, যে নারকেলগুলো টাইট টুগেদার, একসঙ্গে বাঁধা থাকতো, টাই মানে বাঁধা, টুগেদার, এবং বেঁধে নিয়ে থ্রোন মানে কাঁধে ছিটে নিত, থ্রোন ওভার হিজ শোল্ডার, তার কাঁধে ছিটে নিয়ে কাঁধে করে সেই 1 ডজন নারকেল নিয়ে বাড়ি ফিরত। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, অ্যান্ড অনলি দেন, তখন হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট, আমার পিতা তখন তার ব্রেকফাস্টটি খেতেন। দিস রিমেইনড হিজ রুটিন, আর এটাই ছিল আমার বাবার কিন্তু একদম রুটিন, একদম ধারাবাহিক রুটিন, ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, এবং লেট 60 মানে কি 65 থেকে 70 বছর বয়সের মধ্যেকে বলা হয় লেট 60s। বলছে আমার বাবার বয়স যখন 65 থেকে 70 বছরের মধ্যে ছিল, তখনও এই একই রুটিন ফলো করতো। ভোর 4টে ঘুম থেকে উঠতো, নামাজ পড়তো, বাগানে যেত, নারকেল কুড়িয়ে নিয়ে বাড়ি আসতো, তারপরে ব্রেকফাস্ট করতো। নেক্সট লাস্ট যে প্যারা দেখো, বলছে আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ মানে আমার সারা জীবন ধরে, আই হ্যাভ ট্রাইড আমি চেষ্টা করেছি, টু ইমুলেট মানে হচ্ছে অনুসরণ করা, ফলো করা, কপি করা, মাই ফাদার আমার পিতার এই যে শিক্ষা দীক্ষা, এই পিতার যে নিয়মকানুন, আমি সেগুলো অনুসরণ করার চেষ্টা করেছি। ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার নিজস্ব জগৎ বিজ্ঞান এবং প্রযুক্তিতে, মানে অ্যাকচুয়ালি তিনি সায়েন্টিস্ট ছিলেন, তাই তার যে জগৎ, গবেষণার জগতে তার বাবার নীতি আদর্শ কিন্তু সে অনুসরণ করেছিলেন। আই হ্যাভ এন্ডিওভার্ড, অ্যাকচুয়ালি এন্ডিওভার্ড মানে হচ্ছে ট্রাইড, চেষ্টা করা। আই হ্যাভ এন্ডিওভার্ড আমি চেষ্টা করেছি, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য ফান্ডামেন্টাল মানে হচ্ছে বেসিক, BSIC বেসিক, মৌলিক, ট্রুথ সত্য, রিভিল টু আমার কাছে প্রকাশিত হয়েছিল বাই মাই ফাদার আমার পিতার দ্বারা, মানে আমার পিতা আমার কাছে যে মৌলিক সত্যগুলো তুলে ধরেছিল সেগুলোকে কিন্তু আমি বোঝার চেষ্টা করেছি। আই হ্যাভ এন্ডিওভার্ড আমি চেষ্টা করেছি, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য ফান্ডামেন্টাল ট্রুথ সেই বেসিক সত্য, ট্রুথ রিভিল টু মি যেটা আমার সামনে প্রকাশিত হয়েছিল আমার পিতার দ্বারা। অ্যান্ড ফিল কনভিন্সড এবং আমি বিশ্বাস অনুভব করি, ফিল মানে অনুভব করি, কনভিন্স মানে নিশ্চিত বিশ্বাস অনুভব করি যে দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার, এক্সিস্ট মানে কি বিরাজ করে, এ ডিভাইন একটা স্বর্গীয়
পাওয়ার মানে কি শক্তি, মানে একটা ঐশ্বরিক শক্তি যে আছে, তিনি কিন্তু দেখো এত বড় বড় মানুষ হয়েও বিশ্বাস করে যে ঈশ্বর বলে কিছু আছে এবং সে ঐশ্বরিক শক্তি আছে। যে ঐশ্বরিক শক্তি কি তার কি ক্ষমতা, যে ডিভাইন পাওয়ারের কি ক্ষমতা, দেখো বলছে ক্যান লিফট ওয়ান। দেখো লিফট আপ মানে কি, আমাদের বের করে আনতে পারে, আমাদের বের করে আনতে পারে, আমাদেরকে তুলে আনতে পারে। কি থেকে আনতে পারে? ফ্রম কনফিউশন। যদি আমাদের কোনো ভ্রান্তি হয়, আমাদের কোনো মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি ঘটে, তাহলে সেখান থেকে কিন্তু ঈশ্বর চাইলে আমাদের সেই ভ্রান্ত ধারণা থেকে সঠিক ধারণায় আনতে পারে। মিজারি মানে দুঃখ কষ্ট থেকেও ঈশ্বর আমাদের সঠিক পথে আনতে পারে। মেলানকলি মানে হচ্ছে কি, আমাদের যে মানসিক দুঃখ বেদনা, সেখান থেকেও আমাদের বের করে আনতে পারে ঐশ্বরিক ক্ষমতা। অ্যান্ড ফেলিওর, ব্যর্থ থেকে সাফল্যের পথেও আনতে পারে। এনে কি করে? গাইড, আমাদেরকে গাইড করতে পারে, আমাদের পথ দেখাতে পারে। টু ওয়ান্স ট্রু প্লেস মানে নিজ স্থান। একজন ছাত্র, তাকে তার ছাত্রের যে শিক্ষাগত সাফল্যে পৌঁছে দিতে পারে। একজন কৃষক, তাকে চাষের যে মানে ভালো ফলন পেতে সাহায্য করে। এইভাবে অর্থাৎ যার যেটা প্রয়োজন ঠিক সেই জায়গায় থেকে সেই জায়গায় তাকে পৌঁছে দিতে পারে। তাহলে ঈশ্বরিক ক্ষমতা কিন্তু অনেক, একটা ঈশ্বরের ক্ষমতা। তাই প্রত্যেকের উচিত ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল, এবং যদি একবার কোনো ব্যক্তি, অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল মানে কোনো ব্যক্তি, সেভার্স মানে কি, আলাদা করা। যদি কোনো ব্যক্তি আলাদা করতে পারে হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, তার আবেগ এবং ফিজিক্যাল বন্ড মানে পার্থিব বন্ধন, যদি কেউ আবেগ এবং পার্থিব বন্ধন থেকে নিজেকে আলাদা করতে পারে, তাহলে সে পৌঁছে যেতে পারে হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সে মুক্তির পথে পৌঁছে যেতে পারে। হ্যাপিনেস, সুখের পথে পৌঁছে যেতে পারে। পিস অফ মাইন্ড, মনের শান্তির পথে পৌঁছে যেতে পারে। অ্যাকচুয়ালি মানে শুধু যখন একজন নিজেকে জাগতিক সুখের মোহ থেকে মুক্ত করতে পারে, মানে আমাদের এই যে জাগতিক সুখ, এই যে আমরা যে সুখের পিছনে ছুটে বেড়াই, যে মোহের পিছনে ছুটে বেড়াই, যদি এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা প্রকৃত যে শান্তি, প্রকৃত যে সুখ, সেটা কিন্তু আমরা অনুভব করতে পারবো। অর্থাৎ আমাদের যে এই সমস্ত যে পার্থিব লোভ, টাকা পয়সা, এই যে পার্থিব লোভ, সেখান থেকে যদি মানুষ নিজেকে সরিয়ে ফেলতে পারে, সেভার মানে আলাদা করতে পারে নিজেকে, তাহলে সে মুক্তি, সুখ এবং মনের শান্তির পথে সে পৌঁছে যেতে পারে।